বিপরীতটা বলা দরকার না, ওইসব বলেন এখনো চুপ থাকেন, একই ধরনের রাজনীতি থাকেন। কেন এখন 24-এর যে পরাজিত শক্তি তাদের নেক্সাসের তাদের সাথে আপনি সম্পর্ক করে যদি তাদের সাথে সম্পর্ক তো আপনারা করতেছেন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো আপনাদের। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে আর কি রাইভেল, আমাদের সাথে সম্পর্ক থাকবে কেন? আজকে আওয়ামী লীগের যে রিহ্যাবিলিটেশন, এটা যদি আপনি বলতে চাই তাহলে আপনি দেখবেন যে পিআর পদ্ধতি যখন আনা হয় তখন কিন্তু আমি বহু টেলিভিশন টকশোতে বলছি যে এই পিআর পদ্ধতির ফলে জামাত যে পিআর পদ্ধতিটা আনলো এর ফলে কিন্তু উচ্চকক্ষে, যেহেতু নিম্নকক্ষে পিআর হবে না, উচ্চকক্ষে কিন্তু আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশন একটা সুযোগ রয়ে গেছে। এটা কিন্তু এটা যদি জানতে চান তাহলে আবার আমাকে বুঝায় বলতে হবে। কিন্তু এখন বক্তব্য হলো যে বাংলাদেশে যখন একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, ব্যবস্থা নির্বাচনটা প্রয়োজন, ঠিক তখনই বিভিন্ন রকম বয়ান তুলে আপনার রাজপথকে আবারও অস্থিতিশীল করে তুলছে। বিএনপি অফিসের সামনে বোম মারে। আপনি চিন্তা করেন আমরা যদি রিটালিয়েট করি তাহলে কি হবে? ওরা চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল বাঁধুক। এই জন্য আমি বলছি যে তাহলে কি 71-এ যে ভুল তারা করেছিল, 24-এ যারা ভুল করেছে এই আওয়ামী লীগ, এই দুই শক্তি, দুই অপশক্তির নেক্সাসের ফলে কি বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথ বিঘ্ন হবে? সেজন্য আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে আপনারা আজকে যে বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি সহ আপনারা যে বিএনপিকে মেলাইন করার, বিএনপির নেতা নেত্রীকে ডিফেম করে বক্তব্য দিচ্ছেন, মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই মুহূর্তে শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি, শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি। আপনারা যে রাজনৈতিক প্রথম কথা হচ্ছে যে হেলাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। প্রথম কথা হলো যে বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে বিএনপিও বক্তব্য দিতে কম যায় না। বিএনপি ছাড়া বিএনপি সব দলের মুনাফেক মনে করে, সব দলের পরাজিত শক্তি মনে করে, বিএনপি খালি বিজয়ী শক্তি। না না না, আমরা সব দলের পরাজিত শক্তি মনে করেন। আবার যখন দরকার হয় আপনি বলেন আমরা কি এনসিপি কে বলছি যে পরাজিত শক্তি? আমরা বলছি আওয়ামী লীগ কি পরাজিত শক্তি না? 24-এর পরাজিত শক্তি না? 71-এ কি জামাত পরাজিত শক্তি না? তাহলে আমি আর কাউকে পরাজিত শক্তি, এই দুজনকে কি তো বললাম, সবাইকে বললাম না তো, আমি বললাম দুইজনকে। তাদের জামায়াতের 24-এর পরে তো 71 আসে না, আমি তো 71-এর পরে, আমি যে এই এখন আমি একটু আমির ভাই আপনাকে একটু অনুরোধ করবো যে আপনি যদি পারেন একটু হাইবুর রহমানের তারিখ আমার রুমের লাইব্রেরিতে আছে, আপনি একটু আমাকে একটু দিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি দেখাই দিতে পারি যে জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো। এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো, এটা হলো আমার প্রশ্ন। কারণ 71 তো 24-এর পরে আসে নাই। জামায়াত ইসলামী 71-এ কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো, এমন তো না যে বিএনপি জানতো না। সিদ্ধান্ত আজকে বিএনপি যদি এখন জামায়াত বিএনপির পাতা দিচ্ছে না, জামায়াত বিএনপির আধা পর্যন্ত পাতা দিচ্ছে না, এবং বিএনপি মনে করতেছে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপির যা কিছু ভোট সেটা হচ্ছে এনটি আওয়ামী লীগ ভোট, জামাত এটা পায়া ফেলবে, এইজন্য বিএনপির হচ্ছে অসুবিধা। আমি এই প্রসঙ্গে আপনার কথা, বিএনপি একা নির্বাচন করে জামাতকে 1996 সালে একটা 114টা সিট পেয়েছিল, এবং সেই নির্বাচন যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, ঠিকমতো নির্বাচন তো আমরা ক্ষমতায় আবারও আসতাম। আমরা কিন্তু ফ্যাক্ট রিমেইন যে আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, ক্ষমতায় আসতে আপনাদের জামাতের কাছেই সহায় হতে হয়েছে। তখন জামাত খুব ভালো ছিল ভাই, জামাত খুব ভালো ছিল তখন, জামাত শুনেন পলিটিক্যাল অ্যালায়েন্স, আপনার নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স তো দুটো এক জিনিস না। আচ্ছা ঠিক আছে, নির্বাচনী অ্যালায়েন্স ছিল, নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স আমরা পরে আবার শুনবো। আমি আসতেছি আপনার কাছে, আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে যাই। মুর্তজা ভাই, আমরা একটু অনুষ্ঠানের সময়টা একটু বাড়ায় নিব আজকে, একটু আপনারা যদি অনুমতি দেন তাহলে, কারণ হচ্ছে যে অনেকগুলো আলাপে সময়টা একটু। মুর্তজা ভাই, আপনি আমাকে দুইটা জিনিস বলেন। পুলিশ বাহিনীটা নিয়ে ডিম আগে না মুরগি আগে একটা অবস্থা তৈরি হয়েছে। অনেকে বলতেছেন যে পুলিশ বাহিনীর মধ্যে আওয়ামী লীগের লোক রয়ে গেছিল এবং তারা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে নিষ্পেষণ যন্ত্র সেটাতে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, বা নিজেরা মজা করেও ব্যবহার করছে। মানে ধৈর্য নিয়ে আনতে আসতে করলে বাইদা নিয়ে আসছে, গুম করছে, খুন করছে, ইত্যাদি ইত্যাদি। জুলাই আগস্টে তো অনেক কিছু করছেও। কিন্তু বিপরীতভাবে এটাও সত্য, পুলিশ দেখছে যে তার ইউনিফর্মে থাকা লোক সহকর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, থানায় গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি সরকার পরিবর্তন হওয়ার পরও পুলিশ বাহিনীর উপর বিভিন্ন নির্যাতন অত্যাচার চলেছে, যেগুলি নিয়ে আসলে কোনো ধরনের কোনো মামলা হবে না বা মতো একটা ইন্ডেমনিটিও আছে, কাছাকাছি ইন্ডেমনিটির কাছাকাছি। এইটা তাদের এর জন্য দায়ী কিনা? মুর্তজা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের পরে আমি আরো কয়েকটা নিয়ে ছোটখাটো করে একটু কথা বলবো। পুলিশ বাহিনীর পরে নৃশংসতার যে কথাটা বলা হইতেছে বা যেটা আলোচনায় আছে, এটা আসলে কি? এটা কি বাংলাদেশে সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে? না ঘটে নাই। ঘটেছে মানে কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে? 5 আগস্ট সকালবেলা আমরা তখনও জানি না যে শেখ হাসিনা পালিয়েছেন কি পালায়নি। সেই সময় যখন সকাল 8টা, 8:30, 9টার সময় যখন জানছিলাম যে উত্তরা, গাবতলী সহ যাত্রাবাড়ি বিভিন্ন জায়গার থেকে লাখ লাখ মানুষ বা শত শত মানুষ বা হাজার হাজার মানুষ ঢাকা শহরের দিকে আসছে, সেই সময় খবর পাচ্ছিলাম যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ অনবরত গুলি করছে এবং মানুষ মারা যাচ্ছে। সেটার ভিডিও চিত্র আমাদের কাছে আছে, দেখেছি আমরা, সেটার স্থির চিত্র আমাদের কাছে আছে। যে সময় শেখ হাসিনা পালিয়ে গেছে সেই সময় সাভারে পুলিশ গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুটি ঘটনা আমি বললাম। এই দুটি ঘটনা কি এটা জাস্টিফাই করে যে যেহেতু পুলিশ হত্যা করেছে গুলি করে, সেই কারণে পুলিশের উপরে এই নৃশংসতা বা পুলিশকে হত্যা করা হচ্ছে? ঘটনার প্রেক্ষিতটা আমাদের একটু বিবেচনায় রাখতে হবে। এই দুটি ঘটনা সহ অসংখ্য নজির আছে কারণে এবং অকারণে। কারণের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে অকারণে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে। যে ছেলেটি পাশে দাঁড়িয়েছিল তার সহকর্মীকে গুলি করে হত্যা করেছে, তার পরিচয় এনসিপি, মানে তার পরিচয় বৈষম্যবিরোধী ছাত্রদল, শিবির, বাম কোনো সংগঠন, এটা আমরা জানি না, সবাই ছিলেন, হত্যা করেছে। এই যে হত্যাযজ্ঞ চলেছে, হত্যাযজ্ঞ চলার
সময়ে পুলিশের, তারও আরো অনেক আগে থেকে পুলিশের বিষয়ে সাধারণ জনমানুষ এবং বিশেষ করে আন্দোলনকারীদের যে মনোভাব তৈরি হয়েছিল, পুলিশ একটা সরাসরি শত্রুতে পরিণত হয়েছিল। সেই শত্রুকে যখন সে সামনে পেয়েছে, নির্দয়ভাবে তাকে হত্যা করেছে। এরকম হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে। থানা পুড়িয়ে দেয়া, যে থানা পুড়িয়ে দিয়ে 13 জনকে হত্যা করা হয়েছে, ওই থানার ঘটনা ঠিক আমরা জানি। সারা দিন ধরে ওই থানা থেকে মানুষকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল, গুলি করে বিক্ষুব্ধ মানুষকে আটকে রাখা হয়েছিল। যখন পুলিশের গুলি শেষ হয়ে যায়, তখন বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে যায়, যে যেভাবে পেরেছে আগুন দিয়েছে, পিটিয়ে মানুষকে হত্যা করেছে। এটার চেয়ে বড় কোনো সত্য আর কিছু নাই, এটা সত্যি বড় সত্য। এখন প্রশ্ন আসে যে আমি কি, যেহেতু পুলিশ সারাদিন ধরে গুলি করে মানুষ হত্যা করেছে, আহত করেছে, এখন পুলিশের যখন গুলি থাকলো না, তখন কি আমি গিয়ে পুলিশের থানা আক্রমণ করার লাইসেন্স পাই কি পাই না? যদি আপনি সুস্থভাবে আলোচনা করেন, টেবিলে বসে আলোচনা করেন, তাহলে আমি বলবো। না না মুর্তজা ভাই, আমার পয়েন্ট হলো এটা না। আমার পয়েন্ট হচ্ছে আমি এই প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার বা পুলিশ হত্যার মামলাটা আমি নিব কিনা, বিচার করে তদন্ত করে আমি সেটাই পাই না, সেটাই পাই না। আমি তখন দেখি পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি। 1971 সালে পাকিস্তানিরা যখন পরাজিত হয়, রাজাকাররা যখন পরাজিত হয়, তখন মুক্তিযোদ্ধারা এমন অনেক ঘটনা ঘটিয়েছিল যেটা ঘটার কথা ছিল না, প্রকাশ্যে গুলি করে সাধারণ রাজাকারকে হত্যা করা হয়েছে। এখন বিজয়ী শক্তি পরাজিত শক্তির অপকর্মের বিচার করে, পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচ্যুত কোনো ঘটনার বিচার করে না। তো যেহেতু বিচার করে না, সেই কারণে পুলিশ যেহেতু মানুষ হত্যা করেছে, শেখ হাসিনা 15 বছরকে দিয়ে পুলিশকে দিয়ে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করায় নাই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে 40-42 জন বা আরো 2-1 জন কম বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমি একজন পুলিশ সদস্য নিহত বা হত্যারও বিপক্ষে, হওয়া উচিত হয় নাই। কিন্তু এখন ওই ঘটনা, আমি ঘটনাটা বলছি এই কারণে, কারণ আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে। আপনার চেয়ারে আমি থাকলে আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতাম। কিন্তু বিজয়ী শক্তি আর পরাজিত শক্তির এই পার্থক্যের জায়গাটা বিবেচনা করতে হবে, এবং ওই কারণেই যারা এত ত্যাগ স্বীকার করে 1,500-2,000 মানুষের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে, এই 1,500-2,000 মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে যে বাহিনী, সেই বাহিনীর 40 জনের বিচার এখন এই 2,000 মানুষ হারানোয়ালারা করবে, এটা প্রত্যাশা করা যায় না। না না, আমরা সেটাকে উই আর দে দেখতেছি কেন মুর্তজা ভাই? এটা যদি আমি আর আপনি দেখি, তাহলে কি আমরা এটা অস্বীকার করি না? পুলিশ কে আসলে? পুলিশ তো পিজেন্টস ইন ইউনিফর্ম। মানে ও তো ওর উপরে, মানে যে লোকটা শেখ হাসিনা ক্রিম খাইছে, যে লোকটা মুর্তজা ভাই, যে লোকটা রাস্তায়, যে লোকটা ক্রিম খাইছে, যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলাল ভাইয়ের বন্ধু আইজি, তারা কিন্তু শেখ হাসিনা ক্রিমটা খাইছে, রাস্তার ওই কনস্টেবলটা না। কিন্তু বেশি রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে। হ্যাঁ, ধরেন নারায়ণগঞ্জে বিএনপি, নারায়ণগঞ্জে বিএনপি একটা মিছিল বের করলো, কোন কারণ ছাড়া চাষারায় গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। মুন্সিগঞ্জে কোন কারণ ছাড়া গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। বিষয়টি হচ্ছে আইজিপি ক্রিম খেয়েছেন, কিন্তু গুলিটা তো ওই কনস্টেবলকে দিয়ে করানো হয়েছে।